কাবেরী, তুমি বেঁচে আছো? কিন্তু 7টা বছর আমাকে একবারও জানাওনি কেন? আমি বেঁচে নেই। আপনাদের সবার কাছে আমি 7 বছর আগেই মারা গেছি। তুমি কি বলছো? কে আমার সম্মান নষ্ট করতে চায়? আপনার সবচেয়ে কাছের বন্ধু। আপনি যদি আর এক মুহূর্ত এখানে দাঁড়ান, ওরা আপনাকেও ছাড়বে না। প্রদ্যোৎ? কিন্তু কেন ও এমন করবে? আর তোমার পেছনে লুকিয়ে থাকা এই বাচ্চাটাই বা কে? প্রিয় বন্ধুরা, নিজের মৃত স্ত্রীকে 7 বছর পর ভিখারির বেশে রাস্তায় দেখে ভিভান কি করবে? এই ভয়ঙ্কর রহস্য জানতে ভিডিওটি আজ লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসুন, বারাণসীর কড়া রোদে শুরু হওয়া এই গল্পে যাই। দুপুরের কড়া রোদ। মে মাসের বারাণসীতে মনে হয় আকাশ থেকে যেন আগুন ঝরছে। রাস্তার পিচ গলে যাওয়ার জোগাড়। এই কাঠফাটা রোদের ভেতরেও শহরের ব্যস্ত মোড়ে ট্রাফিকের কোনো বিশ্রাম নেই। গাড়ির হর্ন, ধুলো আর মানুষের কোলাহলে জায়গাটা যেন একটা ফুটন্ত হাঁড়ি। ভিভান নিজের জিপ থেকে নামল। কপালে জমে থাকা ঘামের বিন্দুগুলো হাত উল্টে মুছে নিল সে। ভিভান বারাণসী পুলিশের এমন একজন অফিসার যার সততার ভয়ে বড় বড় দুর্নীতিবাজরাও হিসেব করে পা ফেলে। কিন্তু এই শক্ত খোলসের ভেতরে মানুষটা বড্ড একা। 7 বছর আগের একটা দুর্ঘটনা তাকে ভেতর থেকে পাথর করে দিয়েছে। এখন তার জীবনে শুধু নিয়ম আর ডিউটি। রাস্তার একপাশে একটা বড় পুরনো বটগাছ, তার নিচে কয়েকজন ছোটখাটো হকার। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছিল ভিভানের। সে তার কনস্টেবলকে বোতল থেকে জল আনতে বলল। তখনই তার চোখ পড়ল বটগাছের একদম পেছনের দিকের একটা ছোট ঠেলাগাড়ির ওপর। সেখানে পুরনো একটা হাঁড়িতে ঘুগনি ফুটছে। ঠেলাটা সামলাচ্ছে একজন নারী। পরনে একটা জীর্ণ ফ্যাকাশে সুতির শাড়ি। শাড়ির আঁচল দিয়ে মাথা এমনভাবে ঢাকা যে মুখের অর্ধেকটাই আড়ালে। চুলার আঁচ আর দুপুরের রোদ দুটো মিলে তার অবস্থাকে যেন চরম করুণ করে তুলেছে। পায়ে একটা সেলাই করা চটি আর হাতে লোহার হাতা দিয়ে সে ঘুগনি নাড়ছে। দেখলেই বোঝা যায় জীবনযুদ্ধে টিকে থাকতে সে কতটা ক্লান্ত। ঠিক তখনই 6-7 বছরের একটা বাচ্চা ছেলে দৌড়ে এলো ঠেলাটার কাছে। একদম সাদামাটা জামা কাপড়। আধো আধো গলায় বলল, মা, বড্ড খিদে পেয়েছে গো, একটু ঘুগনি দেবে? মহিলা খুব আদরে বাচ্চার কপালে একটা চুমু খেয়ে একটুখানি ঘুগনি একটা শালপাতার বাটিতে তুলে দিল। দূর থেকে এই দৃশ্যটা দেখে বিভানের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সততার পথে হাঁটা মানুষগুলো জানে অভাব কাকে বলে। বিভান ভাবল, এই গরিব মহিলাকে একটু সাহায্য করা দরকার। সে পকেট থেকে 100 টাকার একটা নোট বের করল। ভারী বুটের শব্দ তুলে ধীরে ধীরে এগিয়ে গেল ঠেলাটার দিকে। বিভান কাছে গিয়ে তার স্বভাবসুলভ গম্ভীর কিন্তু শান্ত গলায় বলল, শুনছেন, আমাকে 1 প্লেট ঘুগনি দিন তো। কথাটা ঠিকমতো শেষও হল না। পুলিশের ওই চেনা ভরাট গলা টানে যেতেই ঘুগনি বিক্রেতা মহিলার শরীরটা যেন এক লহমায় জমে বরফ হয়ে গেল। হাত থেকে লোহার হাতাটা সজোরে ছিটকে পড়ল হাঁড়ির ভেতরে। থং করে একটা আওয়াজ হল। ভয়ে সে শাড়ির আঁচলটা মুখের ওপর আরও কিছুটা টেনে দিল। তার মনে হল হয়তো পুলিশের কোনো লোক তাকে এখান থেকে ঠেলা সরিয়ে নেবার জন্য ধমকাতে এসেছে। সে মাথা নিচু করে কেঁপে কেঁপে কোনো মতে বলল, বাবু, আমার কোনো ভুল হয়ে থাকলে মাফ করে দিন, আমি এক্ষুনি ঠেলা সরিয়ে নিচ্ছি। আমার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমাকে তাড়িয়ে দেবেন না। মহিলার এই কাপা কাপা অসহায় গলার স্বর শুনে বিভানের পায়ের তলার মাটি যেন সরে গেল। এই গলার আওয়াজ তো তার অচেনা নয়। ভিভানের মনে হল কেউ যেন তাকে এক ধাক্কায় অনেকটা পেছনে ঠেলে দিল। এই গলার স্বর তো তার ভুল হওয়ার কথা নয়। 7টা বছর কেটে গেছে ঠিকই, কিন্তু এই কণ্ঠস্বর তার অস্থি মজ্জায় মিশে আছে। তার বুকের ভেতরটা ধক করে উঠল। হঠাৎ দুপুরের একটা দমকা গরম বাতাস বয়ে গেল বটগাছের তলা দিয়ে। বাতাসে মহিলার মাথার জীর্ণ ঘুমটা একটুখানি সরে গেল। আর ঠিক তখনই ভিভানের চোখের পাতা স্থির হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখটা রোদে পুড়ে একদম তামাটে হয়ে গেছে। শরীরে হাড় বেরিয়ে পড়েছে, চোখের নিচে গভীর কালি। কিন্তু এই মুখ ভিভানের জীবনের সবচেয়ে আপন মুখ। কাবেরী। হ্যাঁ, তার স্ত্রী কাবেরী। 7 বছর আগে সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর যাকে সে নিজের হাতে বিদায় জানিয়েছিল বলে বিশ্বাস করত, যার শোক বুকে পাথর করে চেপে রেখে সে দিনের পর দিন শুধু নিজের ডিউটি করে গেছে, সেই কাবেরী আজ এই বারাণসীর রাস্তায় দাঁড়িয়ে ঘুগনি বিক্রি করছে।
ভিভানের হাতের মুঠো অজান্তেই আলগা হয়ে গেল। 100 টাকার নোটটা কখন যে আঙুল গলে ধুলোয় পড়ে গেল সে টেরই পেল না। এত কড়া আর শক্ত একজন মানুষ, অথচ তার শরীরটা এখন থরথর করে কাঁপতে শুরু করেছে। গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। অনেক কষ্টে শুকনো গলা চিরে শুধু একটা ছোট্ট শব্দ বেরোল, কাবেরী। নিজের নামটা কানে যেতেই কাবেরী চমকে চোখ তুলে তাকালো। খাঁকি উর্দির দিকে তাকিয়ে সে আগে থেকেই ভয় পাচ্ছিল, কিন্তু এবার ভিভানের চোখের দিকে নজর পড়তেই তার মুখটা পুরো সাদা ফ্যাকাশে হয়ে গেল। এত বছর পর স্বামীকে দেখে তার তো আনন্দে কেঁদে ফেলার কথা, কিন্তু কাবেরীর চোখে ফুটে উঠল এক অদ্ভুত আর চরম আতঙ্ক। সে কোনো কথা না বলে হুড়মুড় করে আরও দুপা পিছিয়ে গেল। তার আঁচলের পেছনে লুকিয়ে থাকা সেই ছোট্ট ছেলেটি বড় বড় চোখ করে ভিভানকে দেখছিল। কাবেরী দ্রুত ছেলেটিকে নিজের পেছনে শক্ত করে আড়াল করে নিল। তার শরীরের কাঁপুনি দেখে মনে হচ্ছিল যেন ভিভান তার সবচেয়ে বড় কোনো ক্ষতি করতে এসেছে। ভিভান নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে তার কাঁপা কাঁপা হাতটা একটুখানি সামনের দিকে বাড়িয়ে দিল। গলার স্বর ভেঙে আসছিল তার। তুমি বেঁচে আছো? কিন্তু 7টা বছর তুমি আমাকে একবারও জানাওনি কেন? তুমি এই অবস্থায় রাস্তায়, আর এই বাচ্চাটাই বা কে? ভিভানের দু চোখ বেয়ে জ্বর গড়িয়ে পড়ল। রাস্তার মোড়ে ডিউটি করা একজন কড়া পুলিশ অফিসারকে এভাবে কাঁদতে দেখে আশেপাশের দু একজন মানুষ থমকে দাঁড়াতে শুরু করেছে। রাস্তার মোড়ে তখন বেশ কয়েকজন কৌতূহলী মানুষ দাঁড়িয়ে পড়েছে। ভিভান নিজের ইউনিফর্ম, চারপাশের লোক সব ভুলে কাবেরীর দিকে আরও এক পা এগিয়ে গেল, কিন্তু কাবেরী দু হাতে নিজের বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে প্রায় দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থায় দাঁড়াল। তার দুই চোখ বেয়ে অঝরে জল পড়ছে, শরীরটা কাঁপছে একটা শুকনো পাতার মতো। প্লিজ, দয়া করে আপনি এখান থেকে চলে যান। কাবেরীর গলাটা ভেঙে আসছিল। ফিসফিস করে সে কথাগুলো বললেও তার ভেতরের ভয়টা একদম স্পষ্ট। সে অস্থির চোখে রাস্তার চারদিকে তাকাচ্ছিল, যেন কেউ লুকিয়ে তাদের দেখছে। ভিভান অবাক হয়ে বলল, চলে যাব? কি বলছো তুমি কাবেরী? 7টা বছর পর তোমাকে ফিরে পেলাম, আর তুমি বলছো চলে যেতে? কেন? কি হয়েছে তোমার? কাবেরী মাথা নেড়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। আঁচলে মুখ চেপে সে বলল, না, আমি বেঁচে নেই। আপনাদের সবার কাছে আমি 7 বছর আগেই মরে গেছি। আমাকে মরেই থাকতে দিন। আপনি যদি এখানে আর এক মুহূর্তও দাঁড়ান, তাহলে ওরা আপনাকে ছাড়বে না। ভিভানের চোখের জল শুকিয়ে সেখানে এখন চরম বিস্ময়। ওরা? ওরা কারা? কাবেরী বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে কোনোমতে বলল, ওরা আপনার ওই সততার অহংকার, আপনার এই ইউনিফর্মের সম্মান সব মাটিতে মিশিয়ে দেবে। আপনাকে চোর সাজিয়ে পথে বসাবে। আমি চাই না আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক। আমি ভিখারির মতো আছি, আমাকে এভাবেই থাকতে দিন। আপনি যান এখান থেকে। ভিভান কিছুই বুঝতে পারছিল না। এই কাঠফাটা রোদের মধ্যেও তার পিঠ বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। তার স্ত্রী, যাকে সে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত, সে কোনো এক অজানা ওদের ভয়ে এভাবে রাস্তায় ঘুগনি বেচছে। ভিভান বুঝতে পারল এখানে দাঁড়িয়ে আর কথা বাড়ানো ঠিক হবে না। বিভান বুঝতে পারল রাস্তার মোড়ে ভিড় জমে যাচ্ছে। কৌতূহলী মানুষের চোখের সামনে দাঁড়িয়ে আর একটা কথা বলা নিরাপদ নয়। সে নিজের কনস্টেবলকে ইশারা করে ভিড় সরাতে বলল। তারপর কাবেরীর দিকে তাকিয়ে খুব শান্ত কিন্তু শক্ত গলায় বলল, কাবেরী, আমি তোমাকে আর এই বাচ্চাটাকে এই অবস্থায় রাস্তায় ফেলে যাব না। আমার সাথে চলো। কাবেরী ভয়ে মাথা নাড়ল। না না, আপনি বুঝতে পারছেন না, আমি গেলে ওরা। বিভান আর কোনো কথা শুনল না। সে নিচু হয়ে বাচ্চাটাকে এক হাতে নিজের কোলে তুলে নিল। বাচ্চাটা প্রথমটায় একটু চমকে উঠলেও বিভানের চওড়া কাঁধের কাছে মাথা রেখে কেমন যেন শান্ত হয়ে গেল। কাবেরীর হাত ধরে বিভান তাকে প্রায় জোর করেই নিজের পুলিশের জিপে তুলল। জিপ ছুটল দশাশ্বমেধ ঘাট ছাড়িয়ে গঙ্গার পাড়ের একটা পুরনো আর নির্জন ঘাটের দিকে। দুপুরের এই কাঠ ফাটা রোদে ঘাটের ধারে সাধারণত কেউ থাকে না। একটা বড় অশ্বত্থ গাছের ছায়ায় ঘেরা ভাঙাচোড়া সিঁড়ির কাছে এসে জিপ থামল। গঙ্গার দিক থেকে ধেয়ে আসা ঠান্ডা বাতাসে কাবেরীর ঘামে ভেজা শাড়ির আঁচল উঠছে। বাচ্চাটাকে সিঁড়ির একটা নিরাপদ ধাপে সযত্নে বসিয়ে দিয়ে বিভান কাবেরীর মুখোমুখি এসে দাঁড়াল। তার দুই চোখে এখন হাজারো প্রশ্ন আর দীর্ঘ 7 বছরের না মেটা যন্ত্রণা। এবার বলো কাবেরী, আমাকে সব সত্যিটা খুলে বলো। এই বাচ্চাটা কে?
আর কারা আমার সম্মান মাটিতে মেশাতে চায়, যাদের ভয়ে তুমি নিজের জ্যান্ত শরীরটাকে 7 বছর ধরে লাশ বানিয়ে রেখেছ? কাবেরী একবার বাচ্চাটার দিকে তাকালো, তারপর ফুপিয়ে কেঁদে উঠে বলল, ও আপনারই ছেলে, নাম নব। আপনার ওই ডিউটি আর সততা অহংকার বাঁচাতে গিয়ে ও আজ 7 বছরের একটা অনাথ বাচ্চা। বিভানের সারা শরীর যেন কেউ বরফ জলে ডুবিয়ে দিল। তার নিজের ছেলে 7 বছর ধরে এই পৃথিবীতে তার একটা অংশ বেঁচে আছে, অথচ সে কিছুই জানত না। বিভান স্তব্ধ হয়ে সিঁড়ির ওপর বসে পড়ল। তার নিজের ছেলে, যে সন্তানের মুখ দেখার জন্য সে একসময় দিন রাত প্রার্থনা করত, সেই ছেলে আজ তার চোখের সামনে বসে আছে, অথচ সে কিছুই জানত না। গঙ্গার ঠান্ডা হাওয়াটাও যেন বিভানের কাছে এখন শূন্য আর শীতল মনে হচ্ছিল। কাবেরী গঙ্গার ঘোলা জলের দিকে তাকিয়ে বলতে শুরু করল ঠিক 7 বছর আগের সেই অভিশপ্ত রাতের কথা। সেই সময় প্রদ্যোৎ ছিল বিভানের সবচেয়ে কাছের বন্ধু আর সহকর্মী। দুজনের একসাথে ডিউটি, একসাথে ওঠা বসা। প্রদ্যোৎকে বিভান নিজের ভাইয়ের মতো বিশ্বাস করত। বিভানের বাড়িতেও তার ছিল অবাধ যাতায়াত। একদিন বিভান পুলিশের একটা বিশেষ তদন্তের কাজে শহরের বাইরে গিয়েছিল। কাবেরী তখন বাড়িতে একা। রাত প্রায় 9টা বাজে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই কাবেরী দেখে বাইরে প্রদ্যোৎ দাঁড়িয়ে আছে। প্রদ্যোৎ খুব স্বাভাবিক আর হাসি মুখে বলেছিল, বৌদি, বিভান তো একটা খুব দরকারি ফাইল ফেলে গেছে, ও আমাকে ফোন করে বলল সেটা নিয়ে যেতে। আমি কি স্টাডি রুমে একবার যাব? স্বামীর সবচেয়ে কাছের বন্ধুকে সন্দেহ করার কোনো কারণই ছিল না কাবেরীর। সে প্রদ্যোৎকে ভেতরে বসতে দিয়ে রান্নাঘরে চলে যায় চা বানাতে। কিন্তু চা নিয়ে ড্রয়িং রুমে ফিরে এসে সে দেখে প্রদ্যোৎ সেখানে নেই। কাবেরী ধীর পায়ে স্টাডি রুমের দিকে এগিয়ে যায়। ঘরের দরজাটা সামান্য খোলা ছিল, সেখান থেকে একটা আবছা আলো এসে পড়েছে করিডোরে। কাবেরী সন্তর্পরে দরজার ফাঁক দিয়ে উঁকি দিতেই তার বুকের রক্ত যেন হিম হয়ে যায়। ভেতরে প্রদ্যোৎ কোনো সাধারণ ফাইল খুঁজছিল না, বরং বিভানের অত্যন্ত গোপনীয় আলমারির লক খুলে সে একটা লাল রঙের ফোল্ডার বের করেছিল। ফোল্ডারটি ছিল শহরের সবচেয়ে বড় সরকারি ফান্ডের হিসেবের নথিপত্র। প্রদ্যোৎ নিজের ফোন বের করে অত্যন্ত দ্রুত গতিতে সেই আসল কাগজগুলোর ছবি তুলছিল এবং নিজের পকেট থেকে কিছু নকল কাগজ ঢুকিয়ে ফোল্ডারের ভেতরে ঢুকিয়ে দিচ্ছিল। আর সেই মুহূর্তে প্রদ্যোতের মুখে এমন একটা কুটিল আর ভয়ানক হাসি খেলা করছিল, যা কাবেরী তার জীবনে আগে কখনো দেখেনি। কাবেরী বুঝতে পারে বিভানের সবচেয়ে কাছের বন্ধুই আসলে তলে তলে এক ভয়ঙ্কর দুর্নীতির জাল বুনছে। দরজার ফাঁক দিয়ে এই ভয়ঙ্কর দৃশ্য দেখার সময় কাবেরীর হাত পা অসাড় হয়ে আসছিল। আর ঠিক সেই ঘোরের মাথায় তার হাতের চায়ের কাপটা পিরিজের সাথে লেগে ঠক করে একটা আওয়াজ করে ওঠে। আওয়াজটা খুব সামান্য ছিল, কিন্তু নিস্তব্ধ ঘরে সেটা যেন হাতুড়ির মতো শোনাল। প্রদ্যোৎ চমকে পেছনে তাকাল। কাবেরী ধরা পড়ে যাওয়ার ভয়ে 2 পা পেছিয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রদ্যোতের চোখে মুখে কোনো ভয় বা ধরা পড়ার কোনো অপরাধ বোধ ছিল না। সে খুব ধীর পায়ে এগিয়ে এসে দরজাটা পুরোপুরি খুলে দিল। কাবেরীর হাত কাঁপছিল। সে কাঁপা গলায় কোনো মতে জিজ্ঞেস করল, তুমি বিভানের গোপন ফাইলে কি করছিলে প্রদ্যোৎ? তুমি তো ওর বন্ধু। প্রদ্যোৎ চায়ের কাপটা কাবেরীর হাত থেকে খুব শান্তভাবে নিয়ে পাশের টেবিলে রাখল। তারপর একটা ঠান্ডা হিসেবি হাসি হেসে বলল, আপনার স্বামী মানুষটা বড্ড বেশি সৎ বৌদি, আর সমস্যা হলো এই এত সততা আজকের দিনে একদম মানায় না। আমি এই সরকারি ফান্ডের খাতায় শুধু কয়েকটা সংখ্যা এদিক ওদিক করেছি মাত্র। কাবেরীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে চেঁচিয়ে উঠতে গেল, আমি এক্ষুনি বিভানকে সব বলে দেব, তুমি ওর সাথে বেইমানি করছো। বলতেই পারেন বৌদি, কিন্তু একটা কথা জেনে রাখুন বৌদি, এই যে জাল কাগজগুলো আমি ফাইলে ঢোকালাম তার নিচে একদম নিখুঁতভাবে বিভানের সই করা আছে। আমি নিজে প্র্যাকটিস করেছি। কাল সকালে যখন দপ্তরে অডিট হবে তখন এই বিশাল টাকার চুরির দায় কার ঘাড়ে পড়বে বলুন তো? আপনার ওই সৎ স্বামীটির। ওর ওই সততার অহংকার, পুলিশের চাকরি, নাম ডাক সব এক নিমিষে শেষ হয়ে যাবে। ওকে ছিঁচকে চোর হিসেবে কালই জেলে যেতে হবে। কথাগুলো শুনে কাবেরীর পায়ের তলা যেন সরে গেল। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল প্রদ্যোতের দিকে। একটা মানুষ এতটা ধড়িবাজ আর নীচ হতে পারে সেটা তার ভাবনারও বাইরে ছিল। প্রদ্যোৎ গলাটা একটু নামিয়ে বলল, তবে বিভানকে বাঁচানোর একটা রাস্তা আছে বৌদি। আমি জানি আপনারা একে অপরকে কতটা ভালোবাসেন,
আপনি যদি আজকের রাতের মধ্যেই কোনো কাউকে কিচ্ছু না জানিয়ে এই শহর ছেড়ে চিরকালের মতো উধাও হয়ে যান, তাহলে আমি কথা দিচ্ছি এই জাল কাগজগুলো আমি এখনই সরিয়ে নেব। ভিভান বেঁচে যাবে, ওর সম্মান, ওর চাকরি সব বাঁচবে। কিন্তু আপনি যদি মুখ খোলেন, কাল সকালে ভিভানের হাতে হাতকড়া পড়বে। এবার আপনিই ঠিক করুন, স্বামীর সম্মান বাঁচাবেন নাকি তাকে চোর সাজতে দেখবেন। কাবেরী বুঝতে পারল সে একটা ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়েছে। প্রদ্যোৎ কোনো রাস্তা খোলা রাখেনি। একদিকে স্বামীর সারা জীবনের সততা আর সম্মান, অন্যদিকে নিজের জীবন। কাবেরী আর কোনো পথ খুঁজে পেল না। সে ভালো করেই জানত ভিভানের কাছে তার ইউনিফর্ম আর সততাই সব। চুরির মিথ্যে অপবাদ মাথায় নিয়ে ভিভান একদিনও বাঁচতে পারবে না। প্রদ্যোতের মতো একটা স্বার্থপর আর ধরিবাজ মানুষের কাছে তার স্বামীর সারা জীবনের সম্মান জিম্মি হয়ে আছে। ভিভানকে বাঁচাতে হলে তাকে এই শর্ত মানতেই হবে। সেদিন রাতেই কাবেরী খালি হাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। চোখে জল, কিন্তু বুকে এক পাথর চাপা জেদ। গন্তব্য ছিল শহরের শেষ প্রান্তের পুরনো রেলওয়ে স্টেশন। সেখান থেকে যে ট্রেনটা পাবে তাতেই উঠে পড়বে, এমনটাই ভেবেছিল সে। কিন্তু স্টেশনে পৌঁছনোর কিছুক্ষণ পরেই এক প্রবল হুড়োহুড়ি শুরু হল। খবর এলো সামনের লাইনে একটা বড় ট্রেন লাইনচ্যুত হয়েছে। স্টেশনের চারদিকে মানুষের ছোটাছুটি আর চরম বিশৃঙ্খলা। ঠিক সেই মুহূর্তে কাবেরীর মাথায় একটা চিন্তা এলো। প্রদ্যোৎ যদি জানে যে কাবেরী শুধু শহর ছেড়েছে, তাহলে সে হয়তো আবার কোনো একদিন ভিভানকে ব্ল্যাকমেল করতে পারে। প্রদ্যোতের হাত থেকে ভিভানকে চিরতরে মুছে যেতে হলে কাবেরীকে পৃথিবী থেকেই মুছে যেতে হবে। দুর্ঘটনার সেই বিশৃঙ্খলার সুযোগ নিল কাবেরী। সে ভিড় ঠেলে কিছুটা এগিয়ে তার পরনের চাদর আর বিভানের দেওয়া সাধের বালাজোড়াটা দুর্ঘটনার জায়গায় ফেলে রেখে এলো। তারপর রাতের মিশমিশে অন্ধকারে চিরকালের মতো হারিয়ে গেল। পুলিশ আর প্রদ্যোৎ সবাই ধরে নিল কাবেরী ওই ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। বিভানের সম্মান বাঁচাতে গিয়ে কাবেরী সেদিন এক কাপড়ে নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য পেছনে ফেলে এসেছিল। সে ঘুণোখরেও জানত না যে তার ভেতরে তখন একটু একটু করে বড় হচ্ছে বিভানেরই একটা অংশ, তাদের ছেলে নব। পেটের দায়ে সন্তানকে বাঁচিয়ে রাখতে সে রাস্তায় ঘুগনির ঠেলা নামাতে বাধ্য হল। স্বামীর সম্মান বাঁচানোর জন্য নিজের জীবনকে ঠেলে দিল চরম দারিদ্র্যের দিকে। কথাগুলো বলতে বলতে কাবেরী থামল। গঙ্গার ঘাটের সিঁড়িতে বসা বিভান এতক্ষণ একটা পাথরের মূর্তির মতো সব শুনছিল। তার দুই চোখ তখন জবা ফুলের মতো লাল হয়ে গেছে। মনে হচ্ছিল কেউ যেন তার বুকের ভেতরটা মুঠো করে ধরে দুমড়ে মুচড়ে দিচ্ছে। যে মানুষটা তার জন্যে এত বড় একটা স্যাক্রিফাইস করল, আর সে কিনা 7 বছর ধরে শুধু ডিউটি আর ফাইল নিয়ে পড়েছিল। নিজের বন্ধু প্রদ্যোৎ তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে, আর সে ঘুণোখরেও তা টের পায়নি। গঙ্গার ঘাটের ভাঙা সিঁড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। কাবেরীর কথাগুলো শেষ হওয়ার পর শুধু গঙ্গার ঢেউয়ের ছলছল আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। বিভান ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে কাবেরীর রোদে পোড়া মুখটার দিকে। যে মানুষটাকে সে নিজের ছায়ার মতো বিশ্বাস করত, সেই প্রদ্যোৎ এত বড় বেঈমান। বিভানের দু চোখ বেয়ে টপ টপ করে জল ঝরতে লাগল, কিন্তু সেই জলের ভেতরে লুকিয়েছিল একটা দাউ দাউ করা আগুন। সে আস্তে করে নিজের ছেলে নভের মাথায় হাত রাখল। বাচ্চাটা গঙ্গার ফুরফুরে বাতাসে এতক্ষণে বিভানের কোলের কাছেই ঢুলতে শুরু করেছে। বিভান ভাবল তার এই ছোট্ট ছেলেটাকে 7টা বছর বাবার আদর থেকে বঞ্চিত রেখেছে ওই প্রদ্যোৎ। কাবেরীকে বাধ্য করেছে ভিখারির মতো রাস্তায় ঘুরতে। বিভানের মনে হচ্ছিল এখনই ছুটে গিয়ে প্রদ্যোতের কলারটা চেপে ধরে সব সত্যি উগরে দিতে বাধ্য করে। কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। গায়ের জোর বা রাগ দেখালে চলবে না। প্রদ্যোৎ খুব ধুরিবাজ আর চালাক মানুষ। রাগের মাথায় কোনো ভুল পদক্ষেপ নিলে কাবেরী আর নভ আবারও বিপদে পড়বে। এই লড়াইটা পেশি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে লড়তে হবে। প্রদ্যোৎ যে আইনের ফাঁক গলে যে জালিয়াতি করেছে, তাকে সেই আইনের জালেই ফাঁসাতে হবে, একদম ঠান্ডা মাথায়, নীরবে। ভিভান নিজের ইউনিফর্মের হাতা দিয়ে চোখ মুছে কাবেরীর রুক্ষ হাতটা শক্ত করে ধরল। তার গলাটা একদম শান্ত, কিন্তু সেটার ভেতরে একটা অদ্ভুত জোর ছিল। তুমি আমার সম্মান বাঁচাতে গিয়ে নিজের জীবন শেষ করে দিয়েছ কাবেরী, কিন্তু আর নয়। প্রদ্যোৎভাবে ও জিতে গেছে, কিন্তু ও জানে না যে মিথ্যার ভিত খুব নড়বড়ে হয়। আমি ওর মুখোশ টেনে খুলব, তবে গায়ের জোরে নয়। ও যেভাবে আমার সাথে খেলেছে,
আমিও ওর সাথে সেই খেলাটাই খেলব। শুধু তুমি আর নভ এখন থেকে আমার চোখের আড়ালে যাবে না। কাবেরী ভিভানের চোখের দিকে তাকালো। সেই চোখে আর কোনো সংশয় নেই, আছে শুধু এক চরম জেদ আর সত্যিটা প্রমাণ করার তাড়না। কাবেরীর বুকের ভেতর জমে থাকা 7 বছরের ভয়টা যেন ভিভানের এই দুটো কথাতেই অনেকটা হালকা হয়ে গেল। গঙ্গার ঘাট থেকে কাবেরী আর নবকে নিয়ে বিভান সোজা তার জিপের দিকে পা বাড়াল। এখন সবচেয়ে বড় চিন্তা হল এদের দুজনকে নিরাপদে রাখা। নিজের বাড়ি বা কোনো হোটেলে নিয়ে যাওয়াটা চরম বোকামি হবে। প্রদ্যোতের চোখ সব জায়গায় আছে, ও ঠিক খবর পেয়ে যাবে। বিভান একটু ভাবল, তারপরই তার মাথায় একটা নাম এলো, ধ্রুবতারাবাবু। ধ্রুবতারাবাবু বিভানের স্কুলের পুরনো মাস্টার মশাই। বারাণসীর একদম পুরনো আর নিরিবিলি একটা গলিতে তার ছোট্ট সাবেক আমলের বাড়ি। মানুষটা যেমন নীতির প্রশ্নে খুব কড়া, তেমনি মাটির কাছের। বিভান জানে এই শহরে ওই একটা জায়গাতেই কাবেরী আর নব একেবারে নিশ্চিন্তে থাকতে পারবে। জিপ গিয়ে থামল ধ্রুবতারাবাবুর বাড়ির সামনে। সদর দরজা খোলাই ছিল। ভেতরে ঢুকতেই দেখা গেল মাস্টার মশাই বারান্দায় বসে খবরের কাগজ পড়ছেন। বিভানকে দেখে তিনি হাসি মুখে চশমাটা একটু নামালেন, কিন্তু তার পেছনে কাবেরীকে দেখে মানুষটার হাতের কাগজটা মাটিতে খসে পড়ে গেল। 7 বছর আগে যে মেয়েটার মৃত্যুর খবরে তিনিও নিজের চোখের জল ফেলেছিলেন, সে আজ জ্যান্ত দাঁড়িয়ে আছে। বিভান আর সময় নষ্ট করল না। মাস্টারমশাইয়ের পা ছুঁয়ে প্রণাম করে সে খুব সংক্ষেপে সব ঘটনা খুলে বলল। প্রদ্যোতের বেইমানি, কাবেরীর আত্মত্যাগ আর এই 7 বছর ধরে রাস্তায় রাস্তায় তার লড়াইয়ের কথা শুনে ধ্রুবতারাবাবুর একদম স্তব্ধ হয়ে বসে রইলেন। তারপর ধীরে ধীরে উঠে কাবেরীর মাথায় হাত রেখে ভারী গলায় বললেন, মারে, তুই আমার এই ছাত্রটার সম্মান বাঁচাতে নিজের জীবনটা এভাবে শেষ করে দিলি? তুই তো সাক্ষাৎ দেবী রে মা। বিভান মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে বলল, স্যার, আমি ওকে আর হারাতে চাই না, কিন্তু প্রদ্যোৎ খুব চালাক। আমি ওর মুখোশ খোলার আগে ও যদি কাবেরীদের খবর পেয়ে যায়, তাহলে ও ঠিক কোনো না কোনো ক্ষতি করে বসবে। কয়েকটা দিন ওরা আপনার এখানে লুকিয়ে থাকুক। ধ্রুবতারাবাবু বিভানের কাঁধে হাত রেখে শক্ত গলায় বললেন, তুই নিশ্চিন্তে তোর কাজ কর বিভান। তোর এই বুড়ো মাস্টারমশাই বেঁচে থাকতে কাবেরী আর এই ছোট্ট নভের গায়ে একটা আঁচড়ও কেউ লাগাতে পারবে না। এত বছর পর একটা নিরাপদ ছাদ আর ভরসা পেয়ে কাবেরী দু চোখ আবার জলে ভরে উঠল। বারান্দার একপাশে পুরনো বেতের চেয়ারে বসে ধ্রুবতারাবাবু গভীর চিন্তায় মগ্ন। বিভান মেঝেতে পাতা শীতল পাটিতে বসে আছে। কাবেরী আর ছোট্ট নভ ভেতরের ঘরে একটু শান্তিতে বিশ্রাম নিচ্ছে। এই প্রথমবার তাদের মাথার ওপর ছাদের কোনো চিন্তা নেই। মাস্টারমশাই গলার আওয়াজটা একটু নামিয়ে বললেন, বিভান, প্রদ্যোৎ যা করেছে তা চরম বিশ্বাসঘাতকতা। কিন্তু মনে রাখিস, অন্যায়ের জবাব কখনো অন্যায় দিয়ে দিতে নেই। তুই যদি এখন রাগের মাথায় গিয়ে ওর কলার ধরিস বা চেঁচামেচি করিস, তাহলে ও ঠিক কোনো না কোনো আইনি ফাঁক গলে বেরিয়ে যাবে, কারণ ও তোর চেয়েও কয়েক ধাপ আগে ভেবে রেখেছে। বিভান মাথা নেড়ে সাই দিল। সে জানে ধ্রুবতারাবাবু একদম ঠিক কথা বলছেন। বিভান বলল, আমি জানি স্যার, ওকে ওর নিজের বোনা জালেই আটকাতে হবে, কিন্তু কাজটা খুব সাবধানে করতে হবে। একদম ঠিক। ধ্রুবতারাবাবু নিজের পাঞ্জাবির খুঁট দিয়ে চশমার কাঁচটা মুছতে মুছতে বললেন, কাল সকালে যখন তুই ডিউটিতে যাবি, তোর চোখে মুখে যেন কোনো বদলের ছাপ না থাকে। তুই প্রদ্যোতের সাথে ঠিক আগের মতোই হাসি মুখে কথা বলবি। ও যেন ঘুণক্ষরেও বুঝতে না পারে যে কাবেরী বেঁচে আছে আর তুই ওর সব কুকীর্তি জেনে গেছিস। অপরাধীরা যখন নিজেদের খুব নিরাপদ ভাবে, ঠিক তখনই তারা সবচেয়ে বড় ভুলটা করে বসে, আর তোকে সেই ভুলের জন্যই অপেক্ষা করতে হবে। বিভান লম্বা একটা শ্বাস নিল। বুকের ভেতরে জমে থাকা রাগ আর ঘৃণাকে চেপে রেখে হাসি মুখে শত্রুর সাথে মেশাটা খুব কঠিন কাজ, কিন্তু তার স্ত্রী আর সন্তানের 7 বছরের কষ্টের কথা মনে পড়তেই তার ভেতরের জেদটা আরও শক্ত হল। সততার পথে হেঁটে সম্পূর্ণ আইনিভাবে প্রদ্যোতের আসল চেহারা সবার সামনে তুলে ধরার এই নীরব যুদ্ধ শুরু হয়ে গেল ওই পুরনো বারান্দা থেকেই। পরের দিন সকাল, থানার সেই চেনা ব্যস্ততা। বিভান নিজের ডেস্কে এসে বসল। বাইরের দিক থেকে দেখলে সে একদম আগের মতোই শান্ত, কড়া একজন অফিসার, কিন্তু আজ তার বুকের ভেতরটা একটা আগ্নেয়গিরির মতো ফুটছে।
মাস্টারমশাইয়ের কথাগুলো তার মাথায় ঘুরছে। রাগের মাথায় কোনো ভুল করা চলবে না। টেবিলে রাখা একটা ফাইলে সবে চোখ বুলিয়েছে ভিভান, ঠিক তখনই পেছন থেকে একটা অত্যন্ত চেনা গলা ভেসে যেল। কিরে ভাই, কাল ডিউটির পর তোকে আর দেখলামই না, কোথায় ডুব দিয়েছিলি হঠাৎ? গলাটা প্রদ্যোতের। ভিভানের হাতের কলমটা এক মুহূর্তের জন্য থেমে গেল। 7টা বছর এই মানুষটাকে সে নিজের ভাইয়ের চেয়েও বেশি বিশ্বাস করেছে, আর এ কি না টাকার লোভে তার সংসারটা থচনচ করে দিল। ভিভান একটা লম্বা শ্বাস নিয়ে নিজের ভেতরের সব রাগ, সব ঘৃণাকে এক লহমায় চেপে ফেলল। তারপর মুখে একটা খুব সহজ সাদামাটা হাসি ফুটিয়ে তুলে পেছন ঘোরে। আরে ভাই, বলিস না, কাল রাস্তায় যা রোদ ছিল না, দুপুরের পরেই মাথাটা এমন ধরেছিল, ভাবলাম তোকে আর বিরক্ত করব না, সোজা কোয়ার্টারে গিয়ে একটা লম্বা ঘুম দিয়েছি। প্রদ্যোৎ ভিভানের চোখের দিকে একটু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। যারা সবসময় অন্যায় করে তাদের মনের ভেতর একটা খুঁতখুঁতুনি লেগেই থাকে। তারা খুব সহজেই মানুষকে সন্দেহ করে, কিন্তু ভিভানের ওই চোখের নির্লিপ্ত আর শান্ত চাহনি দেখে প্রদ্যোৎ কিছুই ধরতে পারল না। তার মনে বিন্দুমাত্র সন্দেহ জাগল না যে ভিভানকাল গঙ্গার ঘাটে তার 7 বছরের পুরনো পাপের হিসেব জেনে এসেছে। প্রদ্যোৎ হো হো করে হেসে উঠে ভিভানের পিঠে একটা চাপড় মারল। সাবধানে থাক ভাই, যা গরম পড়েছে, চল ক্যান্টিন থেকে একটা কড়া করে চা খেয়ে আসি। দুজনে মিলে থানার ক্যান্টিনে গিয়ে বসল। প্রদ্যোৎ নিজের স্বভাবমতো অনর্গল বকতে শুরু করল। পলিটিক্স, ডিউটি, আগামীকালের মেলা নিয়ে নানা কথা। ভিভান শুধু চায়ের কাপে চুমুক দিচ্ছে আর মাঝে মাঝে মাথা নেড়ে সাই দিচ্ছে। বাইরে থেকে দেখলে মনে হবে দুজন খুব কাছের বন্ধু বসে চা খাচ্ছে, কিন্তু আসলে সেখানে শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর স্নায়ুর লড়াই। প্রদ্যোৎ হাসি মুখে নিজের দুর্নীতির জাল বোনার কথা ভাবছে, আর ভিভান চায়ের কাপের আড়াল থেকে ভাবছে, তোর এই হাসির মেয়াদ আর খুব বেশি দিন নেই। তুই ভাবছিস তুই জিতে গেছিস, কিন্তু আসল খেলা তো আমি আজ থেকে শুরু করলাম। ক্যান্টিনে চা খাওয়ার পাট চুকিয়ে ভিভান নিজের জায়গায় ফিরে এলো। প্রদ্যোৎ ততক্ষণে অন্য একটা দরকারি কাজে বড়বাবুর ঘরে ঢুকেছে। এই সুযোগটাই ভিভান খুঁজছিল। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে নিজের চেয়ার ছেড়ে উঠে থানার রেকর্ড রুমের দিকে পা বাড়াল। হাঁটার মধ্যে এমন একটা ভাব রাখল যেন খুব সাধারণ একটা পুরনো চুরির মামলার কথা খোঁজ নিতে যাচ্ছে। রেকর্ড রুমের দায়িত্বে থাকা হাবিলদারকে একটা পুরনো চুরির মামলার কথা বলে ভিভান ভেতরে ঢুকল। হাবিলদার নিজের খাতাপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়তেই সে খুব সন্তর্পণে তাকগুলো দেখতে শুরু করল। সেখানে শহরের চলতি প্রজেক্টের ফাইলের কপিও রাখা থাকে। ভিভানের চোখ খুঁজছিল প্রদ্যোতের দায়িত্বে থাকা কোনো নতুন ফাইল। খানিকক্ষণ খোঁজার পরই একটা নীল রঙের মোটা ফাইলের ওপর তার চোখ আটকে গেল। ফাইলের ওপরে পরিষ্কার অক্ষরে লেখা কাশী হেরিটেজ মেলা। এই মেলা বারাণসীর বেশ বড় আর ঐতিহ্যবাহী একটা সরকারি অনুষ্ঠান, যা আর কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে। ভিভান দ্রুত ফাইলটা খুলে পাতা উল্টাতে শুরু করল। কয়েকটা পাতা পড়তেই ভিভানের ভ্রু কুঁচকে গেল। মেলা আয়োজনের জন্য সরকার থেকে যে বিপুল পরিমাণ টাকা বরাদ্দ হয়েছে, তার অর্ধেকের বেশি টাকা অত্যন্ত সুকৌশলে সরানোর ছক কষেছে প্রদ্যোৎ। এমন কিছু ডেকোরেটর, লাইট সাপ্লায়ার আর ঠিকাদারের নামে লাখ লাখ টাকার বিল দেখানো হয়েছে, যাদের বারাণসীতে কোনো অস্তিত্বই নেই। আর প্রতিটা ভুয়ো বিলের নিচে প্রদ্যোতের সই জলজল করছে। ভিভান বুঝতে পারল প্রদ্যোতের টাকার লোভ সময়ের সাথে সাথে আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। 7 বছর আগে সে ভিভানের ঘাড়ে দোষ চাপিয়ে নিজের পিঠ বাঁচিয়েছিল, আর আজ সে পুরো শহরের সাধারণ মানুষের উৎসবের টাকা চুরি করতে নেমেছে। অন্যায়ের শিকড় অনেক দূর ছড়িয়ে গেছে। ভিভান খুব সাবধানে এদিক ওদিক তাকিয়ে নিজের পকেট থেকে মোবাইলটা বের করল। কোনো শব্দ না করে ওই ভুয়া বিলগুলোর কয়েকটা পরিষ্কার ছবি তুলে নিল সে। ফাইলটা ঠিক আগের জায়গায় গুছিয়ে রেখে ভিভান রেকর্ড রুম থেকে বেরিয়ে এলো। মুখে সেই আগের মতোই শান্ত ভাব। প্রথম ধাপের প্রমাণ তার হাতে চলে এসেছে।
কিন্তু এই দুর্নীতির জাল ছিঁড়তে গেলে এখন তার এমন একজন বিশ্বস্ত মানুষের দরকার যে কোনো ভয় না পেয়ে এই সত্যিটা সবার সামনে তুলে ধরবে। ডিউটি শেষ করে ভিভান সোজা চলে এলো শহরের এক পুরনো এলাকায়। সরু এক গলির একেবারে শেষে চিরাগের ছোট্ট অফিস। চিরাগ ভিভানের অনেক দিনের পুরনো বন্ধু, পেশায় একজন সৎ আর নির্ভীক সাংবাদিক। ওর কলমের ধার শহরের অনেক রাঘব বোয়ালকেই ভয়ে ততস্থ রাখে। অফিস ঘরটা পুরনো খবরের কাগজ আর কালির গন্ধে ম করছে। চিরাগ একটা চেয়ারে বসে নিবিষ্ট মনে কি যেন লিখছিল। ভিভানকে দরজায় দেখে সে চশমাটা একটু নামিয়ে অবাক গলায় বলল, আরে ভিভান, হঠাৎ অসময়ে বেকে, সব ঠিকঠাক তো? ভিভান কোনো ভনিতা করল না। সে সোজা পকেট থেকে ফোনটা বের করে চিরাগের সামনে ধরল। রেকর্ড রুম থেকে তোলা কাশী হেরিটেজ মেলার ভুয়া বিলের ছবিগুলো স্ক্রিনে জলজল করছে। ছবিগুলো দেখতে দেখতে চিরাগের কপালের ভাঁজ গভীর হতে লাগল। সে একটা লম্বা শ্বাস ফেলে বলল, এ তো রীতিমতো দিনের আলোয় ডাকাতি ভাই। প্রদ্যোৎ এত বড় অঙ্কের টাকা সরাচ্ছে। কিন্তু ভিভান, শুধু মোবাইলে তোলা ছবি দিয়ে ওর মতো ধড়িবাজকে পুরোপুরি ফাঁসানো মুশকিল। কোর্টে দাঁড়িয়ে ওর উকিল খুব সহজেই এগুলোকে মিথ্যে প্রমাণ করে দেবে। আমাদের অকাট্য প্রমাণ চাই। ভিভান উল্টো দিকের একটা কাঠের চেয়ার টেনে বসল। তার চোখ দুটো একদম স্থির। সে খুব শান্ত গলায় বলল, আমি জানি চিরাগ, শুধু এই মেলা নয়, গত 7 বছর ধরে ও যে কালো টাকার পাহাড় বানিয়েছে তার আসল হিসেবের একটা খাতা ওর কাছে আছে। কাবেরী নিজের চোখে সেই লাল রঙের ফোল্ডারটা দেখেছিল। ওটা নিশ্চয়ই প্রদ্যোৎ নিজের পুরনো কোনো গোপন ডেরায় লুকিয়ে রেখেছে। ওটা হাতে পেলেই সব খেলা শেষ। চিরাগ একটু সামনের দিকে ঝুঁকে বসল। তার চোখে এখন একটা খবর পাওয়ার উত্তেজনা। সে বলল, সামনের সপ্তাহেই তো মেলার উদ্বোধন। প্রদ্যোৎ নিশ্চয়ই ওই ভুয়া বিলগুলোর ফাইনাল পেমেন্টের কাজ সারতে সেখানে বড়বাবুদের সাথে ঘুরঘুর করবে। আমরা যদি ঠিক সেই মুহূর্তে ওর আসল হিসেবের খাতাটা সবার সামনে তুলে ধরতে পারি, আমার চ্যানেলের লাইভ ক্যামেরা একেবারে সরাসরি সম্প্রচার করবে। পালানোর কোনো রাস্তাইও পাবে না। ভিভান মাথা নেড়ে সায় দিল, ঠিক তাই। মেলার দিনই ওর অহংকারের পতন হবে। তার আগে আমাকে শুধু প্রদ্যোতের আর্কাইভ ঘেটে সেই লাল ফোল্ডারটা খুঁজে বের করতে হবে। দুজনে মিলে একটা নিশ্ছিদ্র ফাঁদ তৈরি করে ফেলল। প্রদ্যোতকে একদম হাতে নাতে চরম অপমানের সাথে ধরিয়ে দেওয়ার ছক। কিন্তু ভিভান খুব ভালো করেই জানে, প্রদ্যোতের মতো ধূর্ত শেয়ালের ডেরা থেকে ওই আসল খাতা বের করে আনা মোটেও সহজ কাজ হবে না। দুপুরের পর থানার ভেতরটা একটু শান্ত হয়ে আসে। প্রদ্যোৎ নিজের আলাদা কেবিনে বসে একটা দামি কলম আঙুলে ঘোরাচ্ছিল। যারা দিনের পর দিন মানুষের সাথে প্রতারণা করে তাদের মনের ভেতর কখনো শান্তি থাকে না। সারাক্ষণ একটা অদৃশ্য ভয় তাদের তাড়া করে ফেরে। প্রদ্যোতেরও ঠিক সেই অবস্থাই হল। হঠাৎ বিনা কারণেই তার বুকের ভেতর একটা অদ্ভুত খুঁতখুতুনি শুরু হল। সে চেয়ার ছেড়ে উঠে কেবিনের এক কোণে রাখা পুরনো লোহার আলমারিটার কাছে গেল। এই আলমারির একটা গোপন ড্রয়ারেই সে তার পুরনো হিসাবের খাতা আর সেই কুখ্যাত লাল ফোল্ডারটা রাখে। পকেট থেকে চাবি বের করে তালা খুলল প্রদ্যোৎ। ড্রয়ারটা টানতেই তার কপালে গভীর ভাঁজ পড়ল। প্রদ্যোৎ খুব হিসেবি মানুষ। সে ফোল্ডারগুলোর ওপর একটা সুতোর ছোট্ট টুকরো ফেলে রাখে, যাতে কেউ হাত দিলেই সে বুঝতে পারে। সে দেখল সুতোটা ঠিক জায়গাতেই আছে, কিন্তু পাশের নীল রঙের কাশী হেরিটেজ মেলার ফাইলের কোণটা একটু যেন বাঁকা। খুব সামান্য ব্যাপার, সাধারণ মানুষের চোখ হয়তো এড়িয়ে যাবে, কিন্তু চোরের মন পুলিশ পুলিশ। প্রদ্যোৎ বুঝতে পারল কেউ একজন নিশ্চিতভাবে তার ফাইলের তাকে হাত দিয়েছে। কে হতে পারে ভিভান? প্রদ্যোৎ আপন মনেই মাথা নাড়ল। না, ভিভান তো একটা আস্ত বোকা। ও তো কাল সারা দিন আমার সাথেই হাসি মুখে কথা বলল। তাছাড়া ও তো 7 বছর ধরে কিছুই ধরতে পারেনি। কিন্তু প্রদ্যোৎ কোনো ঝুঁকি নেওয়ার পাত্র নয়। সে মোবাইলটা বের করে তার সবচেয়ে বিশ্বস্ত আর চালাক চর মৃগাঙ্ককে ফোন করল। শোন মৃগাঙ্ক, নিচু কিন্তু কঠিন গলায় প্রদ্যোৎ বলল, থানার পুরনো আর্কাইভ রুম আর আমার আলমারির আশপাশে আজ রাত থেকে কড়া নজর রাখবি। একটা মাছিও যেন আমার ওই ঘরে ঢুকতে না পারে। আর হ্যাঁ, ভিভানবাবুর ওপরও একটু দূর থেকে চোখ রাখবি। লোকটার হঠাৎ করে খুব বেশি হাসি খুশি থাকাটা আমার কেমন যেন হজম হচ্ছে না। প্রদ্যোৎ ফোনটা কেটে দিয়ে আলমারির দরজাটা সজোরে বন্ধ করল। তার চোখের দৃষ্টি এখন একটা শিকারী সাপের মতো।
ভিভানের পাতা ফাঁদটা সে না বুঝেই যেন একটু একটু করে টের পেতে শুরু করেছে। মাঝরাত বারাণসীর রাস্তাঘাট একদম শুনশান, থানার ভেতরের পরিবেশটাও থমথমে। ডিউটি অফিসাররা যে যার ডেস্কে ঢুলছে। ভিভান আজ সিভিল ড্রেসে, পায়ে শব্দহীন স্নিকার্স। সে খুব ভালো করেই জানে সোজা পথে আর্কাইভ রুমে ঢোকার চেষ্টা করাটা বোকামি হবে। আর্কাইভ রুমের করিডোরের মুখে প্রদ্যোতের বিশ্বস্ত লোক মৃগাঙ্ক পাহারায় বসে আছে। লোকটা একটানা বিড়ি ফুঁকছে আর সতর্ক চোখে এদিক ওদিক তাকাচ্ছে। ভিভান একটা পিলারের আড়ালে দাঁড়িয়ে পরিস্থিতিটা মাপল। গায়ের জোর খাটিয়ে মৃগাঙ্ককে সরানো মানেই প্রদ্যোতকে সতর্ক করে দেওয়া। ভিভানকে কাজটা সারতে হবে একদম সাপের মতো, নিঃশব্দে। ভিভানের মাথাটা দ্রুত কাজ করতে শুরু করল। সে জানে থানার মেন ফিউজ বক্সটা ঠিক কোথায়। খুব সাবধানে পিলারের ছায়া ধরে সে ফিউজ বক্সের কাছে পৌঁছে গেল। তারপর পকেট থেকে একটা ছোট্ট রুমাল বের করে আর্কাইভ রুমের ফিউজটা সামান্য একটু ঘুরিয়ে আলগা করে দিল। সঙ্গে সঙ্গে করিডোরের বাতিগুলো দপ করে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকার। মৃগাঙ্গ চমকে উঠল। আরে কি হলো রে ভাই? সে বিরক্ত হয়ে বিড়িটা ফেলে দিয়ে পকেট থেকে টর্চ বের করল। তারপর লাইটটা কেন গেল সেটা দেখার জন্য ফিউজ বক্সের দিকে পা বাড়াল। ভিভান ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিল। মৃগাঙ্ক করিডর ছেড়ে একটু এগোতেই ভিভান অন্ধকারের বুক চিরে একটা বিড়ালের মতো নিঃশব্দে আর্কাইভ রুমের ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকে দরজাটা খুব সাবধানে ভেজে দিল সে। বুকের ভেতর হৃদপিণ্ডটা যেন পাগলের মতো হাতুড়ি পেটাচ্ছে। পকেট থেকে ছোট একটা পেন টার্চ জেলে সে সোজা প্রদ্যোতের আলমারিটার কাছে গেল। ভিভান আগে থেকেই মাস্টার কি সঙ্গে করে এনেছিল। চাবিটা ঢুকিয়ে খুব ধীরে সুস্থে ঘোরাতে শুরু করল। সামান্য একটা ক্লিক শব্দ হল। আলমারি খুলে গেল। ড্রয়ারটা টানতেই ভিভানের চোখে পড়ল সেই কুখ্যাত লাল ফোল্ডারটা। ফোল্ডারের উপর একটা ছোট্ট সুতোর টুকরো রাখা। ভিভানের বুঝতে বাকি রইল না যে এটা প্রদ্যোতেরই পাতা ফাঁদ। সে সুতোটার অবস্থান খুব তীক্ষ্ণভাবে মাথায় গেঁথে নিল। তারপর ফোল্ডারটা খুলে দ্রুত মোবাইলের ক্যামেরা অন করল। ফ্ল্যাশ বন্ধ রেখে শুধু পেন টর্চের আলোয় পরপর বেশ কয়েকটা পাতার পরিষ্কার ছবি তুলে নিল। কাজ শেষ হতেই বাইরে জুতোর মচমচ শব্দ শোনা গেল। মৃগাঙ্ক ফিরে আসছে। ভিভানের হাতের তালু ঘেমে উঠেছে। সে 1 সেকেন্ডও সময় নষ্ট না করে ফোল্ডারটা ঠিক আগের জায়গায় রাখল আর সবচেয়ে বেশি সতর্কতা নিয়ে সেই সুতোর টুকরোটা অবিকল আগের পজিশনে বসিয়ে দিল। প্রদ্যোৎ যেন স্বপ্নেও ভাবতে না পারে যে কেউ এখানে হাত দিয়েছে। আলমারি লক করে ভিভান দরজা খুলল। করিডরের বাতি তখনও জ্বলেনি। মৃগাঙ্ক টর্চ মেরে এগোচ্ছে। ঠিক 1 সেকেন্ডের ব্যবধানে মৃগাঙ্কের টর্চের আলো আর্কাইভ রুমের দরজায় পড়ার আগেই ভিভান পাশের একটা অন্ধকার গলিপথে মিশে গেল। বুদ্ধির জোরে কোনোরকম মারামারি ছাড়াই ভিভান আজ প্রমাণ নিয়ে বেরিয়ে এসেছে। প্রদ্যোতের বাতা ফাঁদ প্রদ্যোতের কাছেই ধোপে টিকল না। ভিভানের হাতে প্রমাণ চলে এলেও বিপদ তখন অন্য দিক দিয়ে ঘনিয়ে আসছিল। প্রদ্যোৎ লোকটা স্বভাবতই খুব সন্দেহবাতিক। সে মৃগাঙ্ককে শুধু থানাতেই নয়, ভিভানের গতিবিধির ওপরও নজর রাখতে বলেছিল। পরদিন বিকেলবেলা ধ্রুবতারাবাবুর বাড়ির সামনের নিরিবিলি গলিটা এমনিতে বেশ শান্তই থাকে। ছোট্ট নব জানলার ধারে বসে একটা পুরনো কাঠের খেলনা নিয়ে আপন মনে খেলছিল। কাবেরী একটু দূরে বসে মাস্টারমশাইয়ের সাথে কথা বলছিল। 7 বছর পর একটা নিশ্চিন্ত আশ্রয় পেয়ে কাবেরীর মুখমণ্ডলে সামান্য স্বস্তির ছাপ ফুটে উঠেছিল। কিন্তু ঠিক সেই সময়ই গলির মোড়ে চায়ের দোকানের বেঞ্চে বসে থাকা একটা লোক আর চোখে ধ্রুবতারাবাবুর জানলার দিকে তাকাচ্ছিল। লোকটা প্রদ্যোতেরই একটা চর। ভিভান যে এই বাড়িতে খুব লুকিয়ে যাতায়াত করছে সেটা সে খেয়াল করেছিল। আজ জানলার ফাঁক দিয়ে কাবেরীর মুখের একটা ঝলক দেখেই তার খটকা লাগে। এই মহিলাকে তো আগে এই পাড়ায় কখনো দেখা যায়নি। তাছাড়া ভিভানের মতো একজন পুলিশ অফিসার হঠাৎ একটা মহিলা আর বাচ্চাকে এখানে লুকিয়ে রাখবে কেন? চরটি আর দেরি না করে আড়ালে গিয়ে সোজা প্রদ্যুৎকে ফোন লাগাল। নিচু গলায় সে সবটা খুলে বলতেই ফোনের ওপাশে প্রদ্যুৎ কয়েক সেকেন্ড একদম চুপ হয়ে গেল। তার ধুরন্ধর মাথায় হিসেবের অঙ্কগুলো একটু একটু করে মিলতে শুরু করেছে। সে চরটিকে কড়া নির্দেশ দিল, তুই ওখানেই থাকবি, চোখ কান খোলা রাখ, কেউ যেন বাড়ি থেকে বেরোতে না পারে, আমি দেখছি ব্যাপারটা। এদিকে ধ্রুবতারাবাবু মানুষটি বয়স্ক হলেও তার চোখ কান খুব সজাগ। বিকেলে বাজার থেকে ফেরার পথেই তিনি খেয়াল করেন গলির মোড়ের ওই অচেনা লোকটা তাকে দেখে আচমকা মুখ ঘুরিয়ে নিল। লোকটার হাবভাব তার একদমই ভালো লাগেনি। তিনি ঘরে ঢুকেই দরজা আটকে সোজা ভিভানকে ফোন করলেন। ভিভান, পাড়ার হাওয়া কিন্তু ভালো ঠেকছে না।
মাস্টারমশাই খুব শান্ত কিন্তু উদ্বিগ্ন গলায় বললেন, একটা অচেনা লোক সকাল থেকে আমাদের গলির মোড়ে ঘুরঘুর করছে। মনে হচ্ছে আমাদের বাড়ির দিকেই নজর রাখছে। কথাটা শোনা মাত্রই ভিভানের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। তার মানে প্রদ্যুৎ গন্ধ পেয়ে গেছে। ভিভান বুঝতে পারল জালিয়াতির প্রমাণ জোগাড় করার কাজটা শেষ হলেও এখন সবচেয়ে বড় ঝুঁকিটা কাবেরী আর নভকে নিয়ে। প্রদ্যুতের মতো লোক নিজের পিঠ বাঁচাতে যে কোনো নীচ রাস্তায় নামতে পারে। এক মুহূর্ত আর নষ্ট করা যাবে না। ভিভান শক্ত গলায় মাস্টারমশাইকে বলল, স্যার, আপনারা একদম ঘরের আলো নিভিয়ে দিন। সদর দরজা ভিতর থেকে শক্ত করে আটকে রাখবেন। আমি আজ রাতেই কাবেরী আর নভকে ওখান থেকে সরিয়ে নিচ্ছি। আর এক মুহূর্ত ওদের ওখানে রাখা নিরাপদ নয়। সন্ধে নামার আগেই ভিভান সিভিল ড্রেসে বেরিয়ে পড়ল। আজ রাতের অন্ধকারেই তাকে স্ত্রী সন্তানকে নিয়ে ওই গলি থেকে পালাতে হবে। প্রদ্যুৎ কিছু বুঝে ওঠার আগেই তাকে এই কাজটা শেষ করতে হবে। রাত তখন বেশ গভীর। বারাণসীর গলি এমনিতেই ভুলভুলাইয়ার মতো, তার ওপর রাতের বেলায় এই সরু গোলকধাঁধায় পথ চেনো বড় দায়। পুরনো বাড়ির স্যাঁতস্যাঁতে দেওয়াল আর টিমটিমে হলদে স্ট্রিট লাইটের আলোয় একটা অদ্ভুত ছমছমে পরিবেশ তৈরি হয়েছে। ভিভান আজ পুলিশের জিপ নিয়ে আসেনি। সাধারণ একটা চাদর গায়ে জড়িয়ে মাথাটা মাফলার দিয়ে ঢেকে সে গলির পেছনের দিক থেকে মাস্টারমশাইয়ে বাড়ির পেছনের দরজায় হালকা টোকা দিল। দরজা যেন আগে থেকেই ভেজানো ছিল। কাবেরী আর ছোট্ট নভ একদম তৈরি। ধ্রুবগারাবাবু ভিভানের হাতটা ধরে ফিসফিস করে শুধু বললেন, সাবধানে যাস বাবা, সত্যের জয় হবেই। ভিভান মাথা নেড়ে কাবেরীর হাত ধরল। নভকে নিজের কোলে তুলে নিল সে। ভিভান ওর কপালে চুমু খেয়ে কানে কানে বলল, একদম ভয় পাবে না, বাবা আছে তো। শুধু একটা মজার খেলা হবে এখন, আমাদের একদম চুপ করে থাকতে হবে, ঠিক আছে? নভ ছোট্ট হাতে ভিভানের গলা শক্ত করে জড়িয়ে ধরে মাথা নাড়ল। তিনজন মিলে পেছনের সরু গলি দিয়ে বেরোতেই সামনের দিক থেকে ভারী জুতোর আওয়াজ শোনা গেল। প্রদ্যোতের চরটা বুঝতে পেরেছে যে সামনের দরজা ভেতর থেকে বন্ধ। সে আরেকজন লোককে সাথে নিয়ে পেছনের গলিতেই ঢুকে পড়েছে। ভিভানের বুকটা ধক করে উঠল। সে জানে এখানে গায়ের জোর দেখালে কাবেরী আর নভ বিপদে পড়বে। তাকে বুদ্ধি করে এদের বোকা বানাতে হবে। সে কাবেরীকে ইশারা করে বাঁদিকের একটা অন্ধকার ঘুঁপচি গলিতে ঢুকে পড়ল। পেছন পেছন লোক দুটোর পায়ের শব্দ এগিয়ে আসছে। এদিকেই গেছে মনে হচ্ছে, জলদি চল, একটা কর্কশ গলা অন্ধকারে ভেসে এলো। ভিভান বারাণসীর এই অলি গলি নিজের হাতের তালুর মতো চেনে। একটা পুরনো শিব মন্দিরের পাশ দিয়ে ঘুরে তারা ঢুকল আরও একটা সরু রাস্তায়, যেখানে দুজন মানুষ পাশাপাশি হাঁটাও মুশকিল। কাবেরী হাঁপিয়ে উঠছে, কিন্তু মুখে একটা টু শব্দও নেই। 7 বছর ধরে সে একা একা ভয়ে পালিয়েছে, কিন্তু আজ তার হাতটা শক্ত করে ধরে আছে তার স্বামী। এই ভরসাটুকু কাবেরীকে অদ্ভুত এক সাহস দিচ্ছিল। হঠাৎ গলির মুখে একটা নেড়ি কুকুর ডেকে উঠল। লোক দুটো ঠিক সেই আওয়াজ শুনে এদিকে দৌড়ে এলো। বিমান দেখল সামনে যাওয়ার আর কোনো রাস্তা নেই। গলিটা শেষ হয়েছে একটা পুরনো পরিত্যক্ত বাড়ির কাছে। সে এক ধাক্কায় সেই বাড়ির মরচে ধরা লোহার গেটটা খুলে কাবেরী আর নভকে নিয়ে ভেতরে ঢুকে ভাঙা দেওয়ালের সাথে সেটে দাঁড়াল। বাইরে লোক দুটো ঠিক গেটের সামনে এসে থমকে দাঁড়াল। একজনের টর্চের আলো গেটের ভাঁক দিয়ে সোজা ভিভানের জুতোর কয়েক ইঞ্চি দূর দিয়ে চলে গেল। ভিভান নভের মুখটা নিজের বুকে চেপে ধরেছে। কাবেরী চোখ বন্ধ করে ঠাকুর ডাকছে। কয়েক সেকেন্ডের এই দম বন্ধ করা নীরবতা যেন কয়েক বছরের মতো মনে হল। দূর, এখানে কেউ নেই, চল ওদিকের বড় রাস্তায় দেখি, বলে লোক দুটো হনহন করে সামনের দিকে এগিয়ে গেল। পায়ের শব্দ পুরোপুরি মিলিয়ে যেতেই ভিভান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মাথা ঠান্ডা রেখে আজ তার একটা বড় বিপদ পার হল। আর একটুও দেরি না করে ভিভান তাদের নিয়ে সোজা শহরের অন্য প্রান্তে চিরাগের অফিসের পেছনের একটা নিরাপদ গোপন ঘরে পৌঁছে গেল। আজকের রাতটা পার হলেই কাল মেলা শুরু, আর কালই হবে প্রদ্যোতের অহংকারের পতন। কাশী হেরিটেজ মেলার সকালটা বারাণসীতে একদম অন্যরকম একটা আমেজ নিয়ে আসে। গঙ্গার ঠান্ডা হাওয়া, চারদিকে রঙিন ব্যানার আর হাজার হাজার সাধারণ মানুষের কোলাহলে মেলার মাঠ একেবারে সরগরম। শহরের মান্যগণ্য মানুষেরা একে একে আসতে শুরু করেছেন। মেলার ভিআইপি প্যান্ডেলে খুব আয়েশ করে বসে আছে প্রদ্যোত। তার ইস্থি করা খাঁকি উর্দি আজ যেন একটু বেশিই চকচক করছে। তার ঠোঁটের কোণে একটা নিশ্চিন্ত আর অহংকারী হাসি। গতরাতের সেই সন্দেহটা তার মন থেকে এখন পুরোপুরি উধাও।
চররা তাকে এসে জানিয়েছে যে ধ্রুবতারা বুদার গলিতে সন্দেহজনক কাউকে পাওয়া যায়নি। প্রদ্যোৎ মনে মনে হাসল। ভিভানের মতো বোকা আর সোজা মানুষ আমার টিকিও ছুতে পারবে না। আর ওই কাবেরী, সে তো কবেই মরে ভূত হয়ে গেছে। আজ থেকে আমি শহরের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ হতে চলেছি। মেলার বড় মঞ্চের পেছনে একটা ঘেরা জায়গায় আয়োজক কমিটির লোকজনের সাথে বসল প্রদ্যোৎ। টেবিলের ওপর রাখা সেই ভুয়া বিলের মোটা বান্ডিলগুলো। আজ এই বিলগুলোতে শুধু একটা ফাইনাল সই পড়বে আর সরকারি ফান্ডের অর্ধেক টাকা সোজা তার বেনামি খাতায় ঢুকে যাবে। সে খুব ফুরফুরে মেজাজে বুক পকেট থেকে একটা দামি কলম বের করল। সব ঠিকঠাক আছে তো শর্মাজি? প্রদ্যোৎ নিজের সাজানো এক ভুয়া ঠিকাদারকে চোখ টিপে হাসতে হাসতে বলল। আজকের পেমেন্ট ক্লিয়ার হলে কিন্তু রাতে বড় করে পার্টি হবে। এই শহর এখন আমার হাতের মুঠোয়। প্রদ্যোৎ নিজেকে এখন ধরাছোঁয়ার একদম বাইরে বলে ধরে নিয়েছে। সে জানে না যে অহংকারের চূড়া থেকে মাটিতে আছড়ে পড়ার ব্যথাটা সবচেয়ে বেশি হয়। সে যখন হাসি মুখে ভুয়া কাগজে সই করার প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময়ই মেলার মূল ফটক দিয়ে খুব শান্ত পায়ে ভেতরে ঢুকছে ভিভান। তার পরনে পুলিশের উর্দি আর চোখে মুখে কোনো রাগ নেই, আছে শুধু সত্য প্রতিষ্ঠার একটা অটল জেদ। তার ঠিক পেছনেই কাঁধে ক্যামেরা আর বুম হাতে তৈরি হয়ে ঢুকছে সাংবাদিক চিরাগ। প্রদ্যোতের এই সাজানো তাসের ঘর ভেঙে পড়ার সময় আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। মেলার মূল মঞ্চে তখন উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে। মাইকে বড় বড় অতিথিদের নাম ঘোষণা করা হচ্ছে। ভিআইপিদের বসার জায়গায় প্রদ্যোৎ হাসি মুখে সেই ভুয়াই বিলের বান্ডিলে সবে নিজের কলমটা ছোঁয়াতে যাবে, ঠিক তখনই মঞ্চের মাইকে একটা পরিচিত আর গম্ভীর গলা ভেসে এলো। একটু দাঁড়াবেন। প্রদ্যোতের হাত থমকে গেল। সে চমকে ঘাড় ঘুরিয়ে দেখে মঞ্চের এক পাশে দাঁড়িয়ে আছে ভিভান। তার হাতে একটা মাইক, আর তার ঠিক পাশেই চিরাগ নিজের চ্যানেলের বড় লাইভ ক্যামেরাটা সোজা প্রদ্যোতের মুখের দিকে তাক করে রেখেছে। লাল আলোটা জলজল করছে, যার মানে পুরো ঘটনাটা সরাসরি সম্প্রচার হচ্ছে। পুরো মেলা প্রাঙ্গণে মুহূর্তের মধ্যে একটা পিন পতন নিস্তব্ধতা নেমে এলো। ভিআইপি অতিথি আর সামনের সারিতে বসে থাকা হাজার হাজার সাধারণ মানুষ অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। প্রদ্যোতের বুকটা ছ্যাঁত করে উঠল, কিন্তু সে মুখে একটা বিরক্তির ভাব ফুটিয়ে তুলল। ভিভান খুব শান্ত পায়ে মঞ্চের মাঝখানে এসে দাঁড়াল। তার চোখে মুখে কোনো রাগ বা উত্তেজনার লেশ মাত্র নেই। পকেট থেকে নিজের মোবাইলটা বের করে সে সোজা মঞ্চের বড় প্রজেক্টরের স্ক্রিনের সাথে কানেক্ট করে দিল। পর মুহূর্তেই পেছনের বিশাল পর্দায় ভেসে উঠল সেই ভুয়া বিলগুলোর ছবি, আর ঠিক তার পাশেই প্রদ্যোতের গোপন আলমারি থেকে তুলে আনা সেই আসল খাতার হিসাবের পাতাগুলো। আপনারা সবাই ভালো করে দেখুন। ভিভানের গলা মাইকের মাধ্যমে পুরো মেলায় গমগম হয়ে উঠল। যে ডেকোরেটর আর ঠিকাদারদের নামে আজ লাখ লাখ টাকার বিল পাশ করা হচ্ছে, বারাণসীতে তাদের কোনো অস্তিত্ব নেই। এই পুরো টাকাটা অত্যন্ত সুকৌশলে প্রদ্যোৎ নিজের আর কিছু অসাধু লোকের পকেটে ভরার ছক কচেছে। ওর আসল হিসাবের খাতার ছবিগুলোই এর প্রমাণ, আর এই লাইভ সম্প্রচার এখন পুরো শহরের মানুষ দেখছে। প্রদ্যোতের মুখের সেই অহংকারী হাসিটা এক সেকেন্ডে উধাও হয়ে গেল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে, কিন্তু সে এত সহজে হার মানার পাত্র নয়। চরম ধূর্ত প্রদ্যোৎ নিজেকে সামলে নিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হাসার চেষ্টা করল। ভিভান, তুমি পাগল হয়ে গেছ। এগুলো সব তোমার বানানো নকল ছবি। আমার সততায় ঈর্ষান্বিত হয়ে তুমি আমার বদনাম করার জন্য এসব করছ। কই, তোমার কাছে আসল কাগজ কোথায়? কোর্টে দাঁড়িয়ে শুধু মোবাইলের ছবি দিয়ে আমাকে চোর প্রমাণ করা যায় না। আমি এক্ষুনি তোমার নামে মানহানির মামলা করব। প্রদ্যোৎ তখনও ভাবছে সে তার ধূর্ত বুদ্ধি দিয়ে পার পেয়ে যাবে। সে জানে ছবিকে আইনি লড়াইয়ে সহজেই মিথ্যা প্রমাণ করা যায়। সে তাচ্ছিল্য করে ভিভানের দিকে তাকিয়ে হাসতে লাগল। কিন্তু ভিভান একটুও ঘাবড়াল না, বরং তার ঠোঁটের কোণে এবার একটা শান্ত হাসির রেখা ফুটে উঠল। সে খুব ধীর গলায় বলল, আমি জানতাম তুমি ঠিক এই কথাটাই বলবে। তাই আসল কাগজটা আর 7 বছর আগের তোমার আসল রূপটা প্রমাণ করার জন্য আজ এমন একজন এখানে এসেছে যাকে তুমি স্বপ্নেও কল্পনা করতে পারো না। ভিভানের কথা শেষ হতেই মঞ্চের এক পাশ দিয়ে ধীর পায়ে উঠে এলো কাবেরী। কাবেরীকে মঞ্চে উঠতে দেখে প্রদ্যোতের চোখের মণি যেন স্থির হয়ে গেল। তার মনে হল সে কোনো ভূত দেখছে। যে মেয়েটা 7 বছর আগে ট্রেন দুর্ঘটনায় মারা গেছে বলে সরকারি ফাইলে লেখা আছে, সে আজ জ্যান্ত তার সামনে হেঁটে আসছে। প্রদ্যোতের হাত থেকে দামি কলমটা খসে মাটিতে পড়ে গেল। তার বুকের ভেতরটা ধড়ফড় করে উঠল। পুরো মেলা প্রাঙ্গণে তখন পিন পতন নীরবতা। হাজার হাজার মানুষের সামনে কাবেরী খুব ধীর পায়ে এগিয়ে এলো মাইকের কাছে। তার পরনে সাধারণ সুতির শাড়ি,
কিন্তু চোখে মুখে আজ আর কোনো ভয় নেই। সেখানে আছে 7 বছরের জমানো একটা শান্ত জেদ। কাবেরী, তুমি তো মারা গেছো। প্রদ্যোতের গলা দিয়ে কথা বেরোচ্ছিল না, সে ঢোক গিলে প্রায় ফিসফিস করে উঠল। কাবেরী প্রদ্যোতের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, সত্যিকে কখনো পুরোপুরি মেরে ফেলা যায় না প্রদ্যোত। তুমি ভেবেছিলে 7 বছর আগে মিথ্যে চুরির দায়ে বিভানকে ফাঁসিয়ে তুমি জিতে গেছ, আমাকে ব্ল্যাকমেল করে পথে নামিয়েছিলে। তুমি তো ভেবেছিলে জালিয়াতির আসল কাগজগুলো তুমি নিজেই নষ্ট করে দিয়েছ, কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করনি। কথাটা বলেই কাবেরী নিজের শাড়ির আঁচলের ভেতরের একটা সেফটি পিন খুলল। সেখান থেকে বের করে আনল পলিথিনে মোড়ানো একটা পুরনো হলদে হয়ে যাওয়া ভাঁজ করা কাগজ। কাগজটা দেখেই প্রদ্যোৎ যেন আরও 2 পা পিছিয়ে গেল, তার চোখ দুটো ছানা বড়া হয়ে গেছে। সেই রাতে তোমার নজর এড়িয়ে আসল ফোল্ডারের সবচেয়ে জরুরি কাগজটা আমি সরিয়ে ফেলেছিলাম। কাবেরী খুব শান্ত কিন্তু শক্ত গলায় বলল, 7টা বছর রাস্তায় রাস্তায় ঘুরেছি, নিজের ছেলেকে নিয়ে অনেক রাত না খেয়ে ঘুমিয়েছি, কিন্তু এই কাগজটা আমি নিজের প্রাণের চেয়েও বেশি যত্নে লুকিয়ে রেখেছিলাম। কারণ আমি জানতাম একদিন না একদিন এই কাগজটাই আমার স্বামীর সম্মান ফিরিয়ে আনবে। কাগজটাতে প্রদ্যোতের নিজের হাতের আসল সই আর জালিয়াতির ছকের স্পষ্ট প্রমাণ রয়েছে। চিরাগের ক্যামেরা ততক্ষণে সেই পুরনো কাগজের ওপর জুম করেছে। স্ক্রিনে সব কিছু পরিষ্কার। প্রদ্যোৎ বুঝতে পারল তার পালানোর আর কোনো রাস্তা নেই। তার এত বছরের সাজানো মিথ্যার পাহাড় একটা সাধারণ মেয়ের আত্মত্যাগের কাছে হুড়মুড় করে ভেঙে পড়ল। অবস্থা বেগতিক দেখে প্রদ্যোৎ পাগলের মতো এদিক ওদিক তাকিয়ে মঞ্চের পেছন দিক দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু বিভান আগে থেকেই সব ছক কষে রেখেছিল। প্রদ্যোৎ 2 পা এগোতেই মঞ্চের মিচ থেকে সাধারণ পোশাকে থাকা পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখার অফিসাররা তাকে 4 দিক থেকে ঘিরে ফেলল। কোনো রকম মারামারি বা শোরগোল ছাড়াই একজন বড় অফিসার প্রদ্যোতের হাতে হাতকড়া পরিয়ে দিলেন। বিভান ধীর পায়ে এগিয়ে এসে প্রদ্যোতের সামনে দাঁড়াল, একদম শান্ত গলায় বলল, সততা হয়তো মাঝে মাঝে হোঁচট খায় প্রদ্যোৎ, কিন্তু শেষ পর্যন্ত যেতে। আর অন্যায় তুমি যত নিখুঁতভাবেই করো না কেন, সে একদিন নিজের পাতা ফাঁদেই ধরা পড়ে। এটাই প্রকৃতির নিয়ম। হাজার হাজার মানুষ আর লাইভ ক্যামেরার সামনে প্রদ্যোৎ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার এত বছরের অহংকার, ক্ষমতা আর দম্ভ এক নিমেষে মাটিতে মিশে গেল সম্পূর্ণ আইনি পথে। প্রদ্যোতের জালিয়াতি আর দুর্নীতির খবর ততদিনে খবরের কাগজের প্রথম পাতায় জায়গা নিয়েছে। আইন তার নিজের পথে চলতে শুরু করেছে, আর প্রদ্যোৎ এখন জেলের 4 দেওয়ালের পেছনে। 7 বছরের একটা দমবন্ধ করা অধ্যায় অবশেষে শেষ হল। কয়েকদিন পরের এক পড়ন্ত বিকেল, বিভানের জিপটা এসে থামল তার গ্রামের পুরনো পৈতৃক বাড়ির উঠোনে। চারদিকটা একদম শান্ত, শুধু দূরে কোথাও একটা পাখি ডাকছে। জিপের শব্দ শুনে বিভানের বয়স্ক বাবা মা মাধববাবু আর সুভদ্রা দেবী ঘরের বারান্দায় বেরিয়ে এলেন। চোখে মুখে বয়সের গভীর ছাপ আর 7 বছর আগে পুত্রবধূকে হারানোর একটা চিরস্থায়ী বিষাদ। বিভান গাড়ি থেকে নেমে প্রথমে নিজে গিয়ে বাবা মায়ের পা ছুঁয়ে প্রণাম করল, কিন্তু তার পর মুহূর্তেই জিপের পেছনের দরজাটা খুলল। সেখান থেকে খুব ধীর পায়ে মাটিতে পা রাখল কাবেরী। মাধববাবু আর সুভদ্রা দেবীর চোখের দৃষ্টি সেখানেই আটকে গেল। তাদের মনে হলো হয়তো বয়সের ভারে চোখের কোনো ভুল দেখছেন। যে মেয়েটা 7 বছর আগে চিরকালের মতো হারিয়ে গেছে, সে আজ তাদের উঠোনে জ্যাংত দাঁড়িয়ে। সুভদ্রা দেবী কাঁপতে কাঁপতে উঠোনের দিকে 2 পা এগিয়ে এলেন। তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, শুধু 2 চোখ বেয়ে জলের ধারা নেমেছে। কাবেরী ছুটে এসে শাশুড়ি মায়ের বুকে লুটিয়ে পড়ল। মা, আমাকে মাফ করে দিও মা, আমি নিজে থেকে তোমাদের ছেড়ে যাইনি, ফুপিয়ে কেঁদে উঠল সে। সুভদ্রা দেবী নিজের 2 কাপা কাপা হাতে কাবেরীর মুখটা তুলে ধরলেন। রুক্ষ রোদে পোড়া মুখটার দিকে তাকিয়ে হাউ হাউ করে কেঁদে উঠলেন তিনি। তুই বেঁচে আছিস মা, আমার ঘরের লক্ষ্মী ফিরে এসেছে, ঠাকুর মুখ তুলে চেয়েছে রে। মাধববাবু আর চোখের জল ধরে রাখতে পারলেন না। 7 বছর পর তাদের শূন্য উঠোনটা যেন এক নিমেষে আবার ভরে উঠেছে। ঠিক তখনই বিভানের হাত ধরে গাড়ির পেছন থেকে উঁকি দিল ছোট্ট নব। এমন একটা নতুন জায়গায় এসে সে একটু ঘাবড়ে গেছে, বড় বড় চোখ করে চারপাশটা দেখছে।
সুভদ্রা দিদি অবাক হয়ে বিভানের দিকে তাকালেন। বিভান হাসি মুখে নিজের চোখের জল মুছতে মুছতে বলল, মা, ও নব, তোমার নাতি। 7টা বছর ও আমাদের চোখের আড়ালেই বড় হয়েছে। কথাটা শোনা মাত্রই সুভদ্রা দেবী আর মাধববাবু দুজনেই ছুটে গিয়ে নবকে বুকে জড়িয়ে ধরলেন। নাতির কচি মুখটায় চুমু খেতে খেতে তাদের মনে হল জীবনের সবচেয়ে বড় আশীর্বাদটা তারা আজ ফিরে পেয়েছেন। গ্রামের সেই শান্ত বিকেলে একটা ভাঙা পরিবার যেন আবার নতুন করে প্রাণ ফিরে পেল। গ্রামের শান্ত বিকেল, ভিবানদের বাড়ির বড় উঠোনে একটা ফুরফুরে হাওয়া বইছে। মাধববাবু আর সুভদ্রা দেবী দাওয়ায় বসে আছেন। তাদের চোখে মুখে এখন এক গভীর তৃপ্তি, যা গত 7 বছরে কেউ দেখেনি। উঠোনের ঠিক মাঝখানে দাঁড়িয়ে ছোট্ট নব একটা লাল রঙের ঘুড়ি ওড়াচ্ছে। বাতাসে ভর করে ঘুড়িটা ধীরে ধীরে নীল আকাশে আরও ওপরে উঠছে। ভিবান আর কাবেরী একটু দূরে দাঁড়িয়ে ছেলের দিকে তাকিয়ে হাসছিল। 7 বছরের সেই অন্ধকার, দারিদ্র্য আর ভয় এখন পুরোপুরি কেটে গেছে। কাবেরী ভিবানের দিকে তাকিয়ে খুব আস্তে করে বলল, জানেন, এতগুলো বছর রাস্তায় ঘুগনি বেচতে বেচতে মাঝে মাঝে মনে হতো এই বুঝি সব শেষ, আর বোধহয় কখনো আলোর মুখ দেখব না। ভিবান কাবেরীর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে একটু হাসল, তারপর খুব শান্ত গলায় বলল, মিথ্যে যতই বড় আর শক্তিশালী হোক না কেন কাবেরী, ওর পা খুব নড়বড়ে হয়। প্রদ্যোৎ ভেবেছিল ওর টাকা আর ক্ষমতা দিয়ে সব সত্যি মুছে ফেলবে, কিন্তু ও বুঝতে পারেনি যে সত্যিকে কখনো চিরকাল ছাই চাপা দিয়ে রাখা যায় না। নভের ঘুড়িটা তখন আকাশে একেবারে স্থির হয়ে উঠছে। দূর থেকে ভেসে আসছে গ্রামের মন্দিরের সন্ধ্যারতির ঘণ্টার ধ্বনি। চারিদিকে একটা স্নিগ্ধ, পবিত্র পরিবেশ। সত্যিই তো, জীবনের পথ যতই কঠিন হোক, সততা আর ত্যাগের কোনো বিকল্প নেই। মিথ্যে আর প্রতারণা সাময়িকভাবে হয়তো জয়ী মনে হতে পারে, মানুষকে চরম কষ্টে ফেলতে পারে, কিন্তু সত্য ঠিক নদীর জলের মতো, তাকে পাথর দিয়ে আটকে রাখলেও সে ঠিক কোনো না কোনো ফাটল দিয়ে নিজের পথ তৈরি করে নেয়ই। আর যখন সে বেরিয়ে আসে, তখন সব অন্যায় আর অহংকারের তাসের ঘর এক নিমিষে ভেঙে পড়ে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে সত্য সাময়িকভাবে চাপা পড়লেও তা একদিন নিজের পথ ঠিকই তৈরি করে নেয়। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন আরও শিক্ষণীয় এবং সুন্দর গল্প শোনার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভালো থাকবেন, ধন্যবাদ।